চলার পথে আসুক যতই বাধা, এই চলার পথে আসুক যতই বাধা, রাখবো মনে জোর রাত্রি যতই হোক না কালো। চলার পথে আসুক যতই বাধা, রাখবো মনে জোর। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি ইতিহাস অনার্স থার্ড সেমিস্টারের CC6-এর এমনই এক সুলতানের কৃতিত্ব নিয়ে আলোচনা করব, যিনি সিংহাসনে বসার পর বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছিল, বিভিন্ন বাধায় জর্জরিত হয়েছিল, কিন্তু তার মন দৃঢ় প্রতিজ্ঞ, সংকল্পবদ্ধ। দৃঢ়তার সহিত তিনি এই সমস্ত সমস্যাগুলির সমাধান করেছিলেন। তিনি হলেন এই ইলতুৎমিশ, অর্থাৎ ইলতুৎমিশ। আমরা আজ এই ইলতুৎমিশের কৃতিত্ব নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। তো ইলতুৎমিশের কৃতিত্ব নিয়ে আলোচনা করার আগে আমাদের প্রথমেই জানতে হবে যে ইলতুৎমিশ কে ছিলেন, বা ইলতুৎমিশের পূর্বজীবন সম্পর্কে। তাহলে ইলতুৎমিশের পূর্বজীবন সম্পর্কে আমরা প্রথম আলোচনা করব। ইলতুৎমিশের পূর্বজীবন। তো ইলতুৎমিশ 1180 খ্রিস্টাব্দে মধ্য এশিয়ায় জন্মগ্রহণ করেছিল। বাল্যকাল থেকেই ইলতুৎমিশ দৈহিক সৌন্দর্যের অধিকারী ছিলেন। তবে ইলতুৎমিশের অন্যান্য ভ্রাতারা তাকে সবসময় ঈর্ষার চোখে দেখত, অর্থাৎ তার ভ্রাতাদের সহিত তার সুসম্পর্ক তেমন কোনো ছিল না। তাই তার ভ্রাতারা তাকে একসময় দাস বাজারে নিয়ে গিয়ে বিক্রি করে দেয়। আগে হাটে বাজারে দাসদের কেনা বেচা চলতো আর কি। এখন যেমন মার্কেটে সবজি কেনা বেচা চলে, ঠিক তেমনই সেই সময় বাজারের মধ্যে এই দাসদের কি করা হতো, বিক্রি করা হতো। এবং যারা রাজা ছিল, সুলতান ছিল, অভিজাত সম্প্রদায়ের লোকেরা এই সমস্ত দাসদের কি করত, ক্রয় করত। তাই তার ভ্রাতারা ইলতুৎমিশকে দাস বাজারে নিয়ে গিয়ে বিক্রি করে দেয়। সেই সময় সদর-ই-জাহান নামে এক ব্যক্তি এই ইলতুৎমিশকে ক্রয় করে নেয়। সদর-ই-জাহান ইলতুৎমিশকে ক্রয় করার পর কিছুদিন পর আর কি জামালউদ্দিন কাবা নামে এক বণিকের হাতে তাকে আবার বিক্রি করে দেয়। জামালউদ্দিন কাবা তাকে দিল্লিতে এনে সুলতান কুতুবউদ্দিন আইবকের হাতে আবার বিক্রি করে দেয়। কুতুবউদ্দিন আইবক ইলতুৎমিশের দৈহিক সৌন্দর্য এবং গুণাবলী দেখে মুগ্ধ হয়ে যায়। ইলতুৎমিশ সামরিক বিদ্যায় পারদর্শী ছিলেন, তাই ইলতুৎমিশ তার গুণাবলীতে মুগ্ধ হয়ে তাকে সেনাপতির পদে কি করে নিয়োগ করে। তারপর কুতুবউদ্দিন তার কন্যার সঙ্গে তার বিবাহ দেন, এবং তার কন্যার সঙ্গে বিবাহ দেওয়ার পর ইলতুৎমিশকে বাদাউনের শাসক হিসেবে নিয়োগ করেন। কোথাকার শাসক হিসেবে তাহলে নিয়োগ করা হয়েছিল তাকে? না, বাদাউনের শাসক হিসাবে। তাহলে এখানে যে দিল্লি দেখছো আর কি, এই যে মানচিত্রটা, এটা আমি ভারতের মানচিত্র এখানে এঁকেছি আর কি তোমাদের বোঝাবার জন্য আর কি। এইখানে দেখো দিল্লিটা রয়েছে, এইখানে শাসন চলছে কার? না, এইখানে শাসনটা চলছে কুতুবউদ্দিন আইবকের। কার শাসন চলছে? কুতুবউদ্দিন আইবক। তো কুতুবউদ্দিন আইবক কি করে জামালউদ্দিন কাবার কাছ থেকে ইলতুৎমিশকে ক্রয় করে নেয়। তারপর ইলতুৎমিশের সামরিক বিদ্যা এবং সৌন্দর্য এবং গুণাবলী দেখে মুগ্ধ হয়ে তাকে সেনাপতির পদে নিয়োগ করে। এরপর তার কন্যার সাথে তার বিয়ে দেওয়া হয়। তারপর কুতুবউদ্দিন আইবক ইলতুৎমিশকে
বাদাউনের শাসক হিসাবে নিয়োগ করে। বাদাউনের শাসক হিসাবে বাদাউনের শাসক হিসেবে ইলতুৎমিশকে কি করা হয় না নিয়োগ করা হয়। তো এই হলো ইলতুৎমিশের পূর্ব জীবন। এরপরে আমরা আলোচনা করব যে ইলতুৎমিশ কিভাবে দিল্লির সিংহাসনে আরোহণ করেছিল। নেক্সট যে পয়েন্ট, সেই পয়েন্ট আমরা আলোচনা করব কি যে কিভাবে ইলতুৎমিশ দিল্লির সিংহাসনে আরোহণ করেছিল। ইলতুৎমিশের সিংহাসন আরোহণ। ওকে, তাহলে কুতুবউদ্দিন আইবকের মৃত্যু হয় 1210 খ্রিস্টাব্দে। তাহলে কুতুবউদ্দিনের মৃত্যু কবে হয়েছিল না 1210 খ্রিস্টাব্দে। ঠিক আছে, কিভাবে মৃত্যু হয়েছিল? চৌগান বা পোলো খেলতে গিয়ে ঘোড়ার পিঠ থেকে পড়ে এই বিখ্যাত বীরের মৃত্যু হয়। তো এই কুতুবউদ্দিন আইবকের মৃত্যুর পর দিল্লির সুলতানি সিংহাসনে আরোহণ করে কে না কুতুবউদ্দিন আইবকের পুত্র আরাম শাহ। কে সিংহাসনে বসছে? আরাম শাহ। আরাম শাহ। তার আগে এখানে একটু জেনে নেওয়া প্রয়োজন যে কুতুবউদ্দিন আইবক কে ছিলেন। এই কুতুবউদ্দিন আইবক ছিলেন দিল্লির সুলতানি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। সে কবে সুলতানি সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিল না 1206 খ্রিস্টাব্দে। এখানে 1206। তাহলে কুতুবউদ্দিন আইবক কবে দিল্লিতে সুলতানি শাসন প্রতিষ্ঠা করেছিল না 1206 খ্রিস্টাব্দে, এবং তার এই শাসন কতদিন ছিল না 1210 পর্যন্ত। অর্থাৎ কুতুবউদ্দিন আইবক 1206 থেকে 1210 খ্রিস্টাব্দ পর্যন্ত শাসন করেছিল। ঠিক আছে, তো 1210 খ্রিস্টাব্দে কুতুবউদ্দিন আইবকের কি হয়? মৃত্যু হয়। কিভাবে মৃত্যু হয়েছিল না চৌগান বা পোলো খেলতে গিয়ে ঘোড়ার পিঠ থেকে পড়ে এই বিখ্যাত বীর নায়কের কি হয়? মৃত্যু হয়। সেই সময় দিল্লির সিংহাসনে কে বসছে না কুতুবউদ্দিন আইবকের পুত্র আরাম শাহ। কবে সিংহাসনে বসছে না 1210 খ্রিস্টাব্দে। 1210 সে সিংহাসনে বসছে। আর তো এই আরাম শাহ কুতুবউদ্দিন আইবকের পুত্র ছিল কিনা তা নিয়ে ঐতিহাসিকদের মধ্যে বহু বিতর্ক রয়েছে। তবে যাই হোক, কুতুবউদ্দিন আইবকের পর আরাম শাহ দিল্লির সিংহাসনে বসেছিল। কিন্তু আরাম শাহ ছিলেন সুলতানি সাম্রাজ্য পরিচালনার এক অযোগ্য ব্যক্তি। আরাম শাহ ছিলেন একজন অকর্মণ্য ব্যক্তি। নামটাই তার আরাম শাহ, সে ছিলেন আরাম প্রিয় ছিলেন। তাই দিল্লির অভিজাতগণ কি করে না এই আরাম শাহকে সিংহাসন থেকে উচ্ছেদ করে আর কি। এই আরাম শাহকে দিল্লির সুলতানি সিংহাসন থেকে কি করা হয়? উচ্ছেদ করা হয়। এবং দিল্লির সিংহাসনে কাকে নিয়োগ করা হয় না দিল্লির সিংহাসনে বসানো হয় এবার ইলতুৎমিশকে বসানো হয়। এই ইলতুৎমিশকে দিল্লির সিংহাসনে বসানো হয়। কারণ কুতুবউদ্দিন আইবকের যোগ্য কোনো পুত্র ছিল না। তাই দিল্লির অভিজাতগণ কুতুবউদ্দিন আইবকের জামাতা এবং এই বদাউনের শাসক ইলতুৎমিশকে 1211 খ্রিস্টাব্দে দিল্লির সিংহাসনে বসিয়ে দেন। তাহলে কাকে বসানো হয় এখানে? ইলতুৎমিশকে। কবে না 1211। এবং এই ইলতুৎমিশ কতদিন রাজত্ব করেছিল না ইলতুৎমিশ রাজত্ব করেছিল 1211 থেকে 1236 খ্রিস্টাব্দ পর্যন্ত। 1236 খ্রিস্টাব্দ পর্যন্ত এই ইলতুৎমিশ দিল্লির সুলতানি সিংহাসনে রাজত্ব করেছিল। ঠিক আছে, তাহলে এইভাবে ইলতুৎমিশ দিল্লির সিংহাসনে কি না আরোহণ করেছিল। ওকে, এরপরে আমরা আলোচনা করব এই যে ইলতুৎমিশ
এভাবে সিংহাসনে আরোহণ করলো, এই দিল্লির সিংহাসনে আরোহণ করলো। সিংহাসনে আরোহণ করার সঙ্গে সঙ্গেই ইলতুৎমিশকে কতগুলি সমস্যার সম্মুখীন হতে হয়েছিল, অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছিল। কাকে? না, এই ইলতুৎমিশকে। কেন না, তিনি কুতুবউদ্দিন আইবকের জামাতা ছিলেন। তার আগে কুতুবউদ্দিন আইবকের তিনি দাস ছিলেন আর কি। তাই এই দাসের শাসন সকল অভিজাত সম্প্রদায় কিন্তু মেনে নিতে পারেননি। তাই ইলতুৎমিশের বিরুদ্ধে অভিজাত সম্প্রদায়, যারা তুর্কি আমির ছিল, তারা বিদ্রোহ করেছিল। ইলতুৎমিশ সিংহাসনে আরোহণ করার পর যে সমস্ত সমস্যার সম্মুখীন হয়েছিল তা আমি এখানে বিস্তারিতভাবে আলোচনা করি। ওকে, তাহলে 3 নম্বর পয়েন্টে কি হবে না, ইলতুৎমিশ এর সমস্যা, প্রাথমিক সমস্যা। ইলতুৎমিশের প্রাথমিক সমস্যা। তাহলে তৃতীয় পয়েন্টটা হচ্ছে আমাদের কি না, ইলতুৎমিশের প্রাথমিক সমস্যা, অর্থাৎ ইলতুৎমিশ সিংহাসনে বসার পর কোন কোন সমস্যার সম্মুখীন হয়েছিল। ঠিক আছে, তাহলে প্রথমত যখন ইলতুৎমিশ সিংহাসনে আরোহণ করেন 1236-এ, সেই সময় বাংলাদেশের শাসনকর্তা আলীবর্দী খলজি স্বাধীনতা ঘোষণা করে। অর্থাৎ আলীবর্দী খলজি এখানে কি করেছে না, স্বাধীনতা ঘোষণা করে। আলীবর্দী খলজি বাংলাদেশে স্বাধীনতা ঘোষণা করে। তাহলে আলীবর্দী খলজি বাংলাদেশে স্বাধীনতা ঘোষণা করে এবং সুলতানি সাম্রাজ্য থেকে বেরিয়ে আসে আর কি। অর্থাৎ আলীবর্দী খলজি ইলতুৎমিশের শাসন মানতে রাজি ছিলেন না। দ্বিতীয়ত মুলতানের শাসনকর্তা নাসিরউদ্দিন কুবাচাও কি করে না, স্বাধীনতা ঘোষণা করে। তিনিও সুলতানি সাম্রাজ্য থেকে বেরিয়ে যায়। তাহলে মুলতানের শাসনকর্তাকে, মুলতানের শাসনকর্তা নাসিরউদ্দিন কুবাচা, নাসিরউদ্দিন কুবাচা। তাহলে মুলতানের শাসনকর্তা নাসিরউদ্দিন কুবাচা কি করে না, সুলতানি সাম্রাজ্য থেকে বেরিয়ে আসে। তিনিও ইলতুৎমিশের শাসনটা মেনে নিতে পারছিলেন না। তৃতীয়ত তাজউদ্দিন ইলতুৎ সিন্ধু দেশের স্বাধীনতা ঘোষণা করে। তাহলে তাজউদ্দিন ইলতুৎ তিনিও সুলতানি সাম্রাজ্য থেকে বেরিয়ে যায় এবং ইলতুৎমিশের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে। ঠিক আছে, ইলতুৎমিশের চতুর্থ সমস্যা হলো, সেই সময় আজমির, গোয়ালিয়র, রণথম্ভর এই সমস্ত রাজ্যগুলি স্বাধীনভাবে রাজত্ব শুরু করে দেয়। তারাও সুলতানি সাম্রাজ্য থেকে বেরিয়ে আসে। তাহলে কোন কোন রাজ্যগুলো এরপর বেরিয়ে যাচ্ছে না, আজমির, গোয়ালিয়র, রণথম্ভর এই সমস্ত রাজ্যগুলিও সুলতানি সাম্রাজ্য থেকে বেরিয়ে যায়। যার ফলে ইলতুৎমিশকে এক জটিল এবং কঠিন সমস্যার সম্মুখীন হতে হবে। কারণ তিনি সিংহাসনে বসার পরেই আলীবর্দী খলজি বাংলাদেশে স্বাধীনতা ঘোষণা করেছিল। মুলতানের শাসনকর্তা নাসিরউদ্দিন কুবাচাও বিদ্রোহ ঘোষণা করেছিল এবং সুলতানি সাম্রাজ্য থেকে বেরিয়ে গেছিল। তাজউদ্দিন ইলতুৎও তার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিল। এর সাথে সাথে আজমির, গোয়ালিয়র, রণথম্ভর এই সমস্ত রাজ্যগুলিও এই ইলতুৎমিশের শাসন থেকে বেরিয়ে চলে গেছিল, অর্থাৎ তারাও স্বাধীনতা ঘোষণা করেছিল। ইলতুৎমিশ এই সমস্ত সমস্যার সম্মুখীন হলেও
এই সমস্ত সমস্যাগুলিকে অবিচলিত চিত্তে দৃঢ়তার সহিত দৃঢ় প্রতিজ্ঞভাবে এর সমাধান করেছিল। ইলতুৎমিশ এই সমস্ত সমস্যাগুলির সম্মুখীন হলেও এই সমস্ত সমস্যাগুলিকে তিনি দৃঢ়তার সহিত সমাধান করেছিল। নেক্সট পয়েন্টে আমরা আলোচনা করব যে ইলতুৎমিশ কিভাবে এই সমস্ত সমস্যাগুলির সমাধান করেছিল। নেক্সট পয়েন্ট, ইলতুৎমিশ কিভাবে এই সমস্ত সমস্যাগুলির সমাধান করেছিল না তা নিয়ে আমরা আবার আলোচনা করব। তো ইলতুৎমিশ প্রথমেই এই যে দিল্লি তার পার্শ্ববর্তী যে অঞ্চলগুলি বা রাজ্যগুলি বিদ্রোহ করতেছিল, এই দিল্লি ও তার পার্শ্ববর্তী অঞ্চলের বিদ্রোহগুলিকে প্রথমে সে কি করে দমন করেন। এরপর তাজউদ্দিন ইলদুজকে 1216 খ্রিস্টাব্দে তিনি তোরাইনের কাছে পরাজিত করেন। এরপর কি করে না তাজউদ্দিন ইলদুজ যে বিদ্রোহ করতেছিল, তাজউদ্দিন ইলদুজ যে বিদ্রোহ করতেছিল তার এই বিদ্রোহকে সে দমন করে প্রথম দমন করে কবে না 1216 খ্রিস্টাব্দে। এরপর ইলতুৎমিশ কার বিদ্রোহ দমন করে না নাসিরউদ্দিন কুবাচার বিদ্রোহকে সে এরপর কি করে দমন করে কবে না 1217 খ্রিস্টাব্দে। এরপর কুতুবউদ্দিন আইবক বাংলাদেশের শাসনকর্তা আলীবর্দী খলজির বিদ্রোহকেও দমন করে। এরপর সে আলীবর্দী খলজির বিদ্রোহকে দমন করেন। আলীবর্দী খলজি যে বাংলাদেশে বিদ্রোহ ঘোষণা করেছিল, তো সেই আলীবর্দী খলজির বিদ্রোহকে এরপর কুতুবউদ্দিন আইবক কি করে দমন করে। এই তাজউদ্দিন ইলদুজের বিদ্রোহ, নাসিরউদ্দিন কুবাচার বিদ্রোহ, আলীবর্দী খলজির বিদ্রোহকে দমন করার পর ইলতুৎমিশ কি করে না যে সমস্ত রাজ্যগুলি সুলতানি সাম্রাজ্য থেকে বেরিয়ে গেছিল, যেমন আজমির ছিল, গোয়ালিয়র ছিল, রণথম্ভর ছিল, এই সমস্ত রাজ্যগুলিকে আবার সে কি করে না সুলতানি সাম্রাজ্যভুক্ত করেন। এইভাবে ইলতুৎমিশ তার সমস্যাগুলির সমাধান করেছিল। ইলতুৎমিশ যখন এই সমস্ত সমস্যাগুলির সমাধানের কাজে ব্যস্ত, ঠিক সেই মুহূর্তে এক মঙ্গল নেতা ভারতবর্ষ আক্রমণ করেন। কোন মঙ্গল নেতা ভারতবর্ষ আক্রমণ করেছিল না চেঙ্গিজ খান। চেঙ্গিজ কথার অর্থ হলো পৃথিবীর দাহক। এই চেঙ্গিজ খান ছিলেন একজন মঙ্গল নেতা। মঙ্গলদের সম্পর্কে অনেক গল্প প্রচলিত আছে, শোনা যায় তারা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ঘোড়ার পিঠে চড়েই থাকত এবং যুদ্ধে তারা অত্যন্ত পটু বা দক্ষ ছিল, সহজেই তাদেরকে পরাজিত করা যেত না। এবং এই মঙ্গলদের আদি বাসস্থান ছিল মধ্য এশিয়া। তারা মধ্য এশিয়ার এক যাযাবর জাতি ছিলেন। তাদের পেশা ছিল কি না লুণ্ঠন করা। কখন কার রাজ্য তারা আক্রমণ করবে সেটা কারো কিন্তু জানা ছিল না। এই মঙ্গল নেতা চেঙ্গিজ খান কি করে এই সময় উত্তর পশ্চিম দিক থেকে আমাদের এই ভারতবর্ষকে আক্রমণ করার চেষ্টা করে। এবং এই চেঙ্গিজ খান আক্রমণ ছিল ইলতুৎমিশের এক বড় সমস্যা। এই সমস্যাগুলির থেকেও আরো বড় সমস্যা ছিল ইলতুৎমিশের কি না এই চেঙ্গিজ খান ভারত আক্রমণ। চেঙ্গিজ খান প্রথম আফগানিস্তানের খিবা বা খারাজিম বলে রাজ্যটি আক্রমণ করেন। এবং সেই সময় খিবা বা খারাজিমের শাসক কে ছিল না জালালউদ্দিন মঙ্গবর্ণী। সেই সময় চেঙ্গিজ খান যখন খিবা বা খারাজিম আক্রমণ করেন, সেই সময় খিবা বা খারাজিমের শাসক ছিলেন জালালউদ্দিন মঙ্গবর্ণী। ছিলেন না জালালউদ্দিন মঙ্গবর্ণী। জালালউদ্দিন মঙ্গবর্ণী চেঙ্গিজ খান আক্রমণের ভয়ে এসে দেশ থেকে পালিয়ে আসে কোথায় না আমাদের দিল্লি।
এবং দিল্লিতে যখন সে পালিয়ে আসে সেই সময় দিল্লিতে শাসন করতেছিল কে? দিল্লিতে সেই সময় শাসন করতেছিল ইলতুৎমিশ। ইলতুৎমিশ এই ইলতুৎমিশের কাছে সে কি করে না সাহায্য প্রার্থনা করে, যে ইলতুৎমিশকে বলে যে আপনি আমাকে সাহায্য করুন, কারণ আমাকে পিছন থেকে চেঙ্গিজ খান তেড়ে নিয়ে আস। তবে ইলতুৎমিশ ছিলেন একজন দূরদর্শী ব্যক্তি, সে যে কোনো কাজ মাথা ঠান্ডা করে করতো আর কি। তাই ইলতুৎমিশ ভাবনা চিন্তা করে দেখে এই সময় যদি আমি জালালউদ্দিন মঙ্গবর্ণীকে আশ্রয় দিয়ে থাকি তাহলে এই চেঙ্গিজ খা ইলতুৎমিশকে কখনোই ছেড়ে দেবে না। সেই সময় ইলতুৎমিশের সৈন্যবাহিনী মঙ্গলদের সাথে প্রতিরোধ করার যোগ্য ছিলেন না। সেই সময় ইলতুৎমিশের সৈন্যবাহিনী মঙ্গলদের সাথে যুদ্ধ করার উপযুক্ত কিন্তু হয়ে ওঠেনি। তাই ইলতুৎমিশ ভাবনা চিন্তা করলো, এই পরিস্থিতিতে যদি আমি জালালউদ্দিন মঙ্গবর্ণীকে আশ্রয় দিয়ে থাকি তাহলে সঙ্গে সঙ্গেই এই দিল্লির শিশু সুলতানি সাম্রাজ্য ধ্বংস হয়ে যাবে চেঙ্গিজ খার আক্রমণে। তাই ইলতুৎমিশ ভাবনা চিন্তা করে দেখে যে এই সময় যদি আমি জালালউদ্দিন মঙ্গবর্ণীকে আশ্রয় দিই তাহলে আমার এই সুলতানি সাম্রাজ্য চেঙ্গিজ খার আক্রমণে ধ্বংস হয়ে যাবে। তাই তিনি খাল কেটে কুমির আনার পক্ষপাতী ছিলেন না। তাই জালালউদ্দিন মঙ্গবর্ণীকে তিনি দিল্লি থেকে চলে যেতে বলেন। জালালউদ্দিন মঙ্গবর্ণী তখন ভারত ছেড়ে চলে যায়। ফলে এক মহা বিপদের হাত থেকে এই দিল্লির সুলতানি সাম্রাজ্য রক্ষা পেয়ে যায়। নাহলে এখানেই সুলতানি সাম্রাজ্য শেষ, সমাপ্ত হয়ে যেত। নাহলে এখানেই সুলতানি সাম্রাজ্য সমাপ্ত হয়ে যেত। তাহলে ইলতুৎমিশের এটা ছিল এক বড় সমস্যা। ওকে, এরপরে আমরা ইলতুৎমিশের কৃতিত্ব নিয়ে আলোচনা করব। তুর্কি ভাষায় ইলতুৎমিশ কথার অর্থ হলো সাম্রাজ্যের পালন কর্তা। ডক্টর আর.পি. ত্রিপাঠী মন্তব্য করেছেন যে ভারতবর্ষের সুলতানি সাম্রাজ্যের সূচনা হয়েছিল কার সময় নয়, এই ইলতুৎমিশের সময় নেই, এবং তিনিই ছিলেন সুলতানি সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা। কুতুবউদ্দিন আইবক সুলতানি সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিল ঠিকই, কিন্তু কুতুবউদ্দিন তার সাম্রাজ্যের মধ্যে কোনো প্রশাসনিক যন্ত্র বা রাজস্ব ব্যবস্থা প্রবর্তন করতে পারেননি। কুতুবউদ্দিন আইবক কোনো প্রশাসনিক যন্ত্র গঠন করতে পারেননি, যা ইলতুৎমিশ করে দেখিয়েছিল। তাই ইলতুৎমিশকেই সুলতানি সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয়ে থাকে। কারণ ইলতুৎমিশ তার সাম্রাজ্যের মধ্যে একটা কেন্দ্রীভূত সুশাসন ব্যবস্থা প্রবর্তন করেছিল, যা কুতুবউদ্দিন আইবক পারেননি। তাই ইলতুৎমিশকেই দিল্লির সুলতানি সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয়ে থাকে। ইলতুৎমিশ সিংহাসনে বসার পর যে সমস্ত সমস্যার সম্মুখীন হয়েছিল সেই সমস্ত সমস্যাগুলিকে সে দূরদৃষ্টির সহিত সমাধান করেছিল, যা তার কূটনীতি ও সামরিক দক্ষতার পরিচয় বহন করে। ইলতুৎমিশ এই সমস্ত সমস্যাগুলি সমাধান করার পর কি করে না, তার যে সাম্রাজ্য ছিল এই সাম্রাজ্যকে কয়েকটি ভাগে কি করে ভাগ করে, কয়েকটি ভাগে ভাগ করে। কারণ ইলতুৎমিশের সময় সুলতানি সাম্রাজ্যটা ছিল অনেক বড়, তাই এত বড় সাম্রাজ্যকে তার একার পক্ষে শাসন করা কখনোই সম্ভব ছিল না। তাই ইলতুৎমিশ কি করেছিল না, তার সাম্রাজ্যকে কয়েকটি অংশে ভাগ করেছিল। এই অংশগুলিকে কি বলা হতো, ইক্তা বলা হতো। এগুলিকে ইক্তা বলা হতো। ইক্তা কথার অর্থ হলো অংশ বা ভাগ। তাহলে ইলতুৎমিশ তার প্রশাসনিক সুবিধার জন্য তার সাম্রাজ্যকে কয়েকটি এককে বা অংশে ভাগ করেন, যেগুলিকে কি বলা হয়, ইক্তা বলা। এই ইক্তায় যারা শাসন করত তাদেরকে কি বলা হতো, ইক্তাদার বা মাক্তি বা মুক্তি। অর্থাৎ ইক্তায় যারা শাসন করত তারা মাক্তি নামেও পরিচিত, ইক্তাদার নামেও পরিচিত, আর মুক্তি নামেও পরিচিত ছিলেন। এরপর ইলতুৎমিশ কি করে
ন 40 চক্র নামে একটি গোষ্ঠী বা দল গঠন করেন। তাহলে প্রথমে সে কি করে না ইকতা ব্যবস্থার প্রবর্তন করেন। কৃতিত্বের মধ্যে আমরা এগুলো আসছি যে ইকতা, প্রথমে ইলতুৎমিশ কি করে তার সাম্রাজ্যের মধ্যে ইকতা করেন। এই ইলতুৎমিশই প্রথম ইকতা ব্যবস্থা চালু করেছিল। এই ইকতা কথার অর্থ হলো কি অংশ বা ভাগ। ওকে, এরপর ইলতুৎমিশ কি করে না 40 চক্র নামে একটা দল বা গোষ্ঠী গঠন করেন। 40 চক্র, 40 চক্র। আর 40 চক্রের আরো একটা নাম আছে যে বন্দেগান ই চাহালগানি, বা এটা তুর্কান ই চাহালগানি নামও পরিচিত। ইলতুৎমিশ ইকতা ব্যবস্থা প্রবর্তন করার পর 40 চক্র নামে একটা দল বা গোষ্ঠী গঠন করেছিল। এই 40 চক্র নামে যে দল বা গোষ্ঠী গঠন করেছিল এর মধ্যে ছিল 40 জন বাছাই করা তুর্কি আমির। 40 জন বাছাই করা তুর্কি আমিরদের নিয়ে ইলতুৎমিশ একটা দল বা গোষ্ঠী তৈরি করেন, যা 40 চক্র বা তুর্কান ই চাহালগান নামে পরিচিত। এই 40 চক্র কি করতো না 40 চক্রের কাজটা কি না এই সাম্রাজ্য পরিচালনা করা, ইলতুৎমিশের সাম্রাজ্য পরিচালনা করা। ওকে, এরপর ইলতুৎমিশ তার এই সমগ্র সাম্রাজ্য জুড়ে এক সুনিয়ন্ত্রিত কেন্দ্রীভূত প্রশাসন ব্যবস্থা এবং রাজস্ব ব্যবস্থা গড়ে তোলেন, এবং তিনি রূপার টঙ্কা এবং তামার জিতল মুদ্রা নামে দুই ধরনের মুদ্রা প্রবর্তন করেন। ঐতিহাসিক নেলসন রাইট এই মুদ্রা ব্যবস্থা প্রবর্তনটাকে খুবই প্রশংসা করেছেন। ইলতুৎমিশ সিংহাসনে বসার পর যে সমস্ত সমস্যার সম্মুখীন হয়েছিল এবং এই সমস্যাগুলিকে তিনি যেভাবে সমাধান করেছিল তার দেখে ডক্টর ঈশ্বরী প্রসাদ মন্তব্য করেছেন যে ইলতুৎমিশই হলেন দিল্লির সুলতানি সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা। এই সুলতান ইলতুৎমিশ ইসলাম ধর্মাবলম্বী হলেও অন্যান্য ধর্মের উপর তার গভীর শ্রদ্ধা ছিল। 1236 খ্রিস্টাব্দে এই বিখ্যাত বীর নায়কের মৃত্যু হয় এবং তার মৃত্যুর পর দিল্লির সিংহাসনে আরোহণ করেন তার পুত্র রুকনুদ্দিন ফিরোজ। ওকে, এই হলো ইলতুৎমিশের কৃতিত্ব। নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব রাজিয়ার কৃতিত্ব সম্পর্কে।